আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ক্লাস 7 এর গুরুত্বপূর্ণ একটি টপিক হলো ন্যারেশন। চলুন আমরা ন্যারেশন সম্পর্কে আ যে মডেল আছে, আমাদের মডেল কোয়েশ্চেন ১ এর ৪ সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই মডেল ১ এর ৪ হলো আপনার ৪ নম্বর ন্যারেশন আসে। চলুন আমরা শুরু করি। ১ম প্রশ্ন আছে কি দেখুন, I replied, I have finished the reading the book. আমি উত্তর দিলাম, আমি বইটি পড়া শেষ করেছি। এরও বাংলা। এখন তার আগে তো বোঝা দরকার কোন সেন্টেন্সে আছে। ইনডিরেক্ট করার সময় এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কিভাবে বুঝবেন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স? এই দেখুন এখানে লিখেছি ইনভাইট কমার ভিতরের অংশটি আই সাবজেক্ট কি আই সাবজেক্ট এই যে আই সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং সাধারণ তথ্য দিচ্ছে। তাই এটি কি অ্যাসার্টিভ সেন্টেন্স। চলুন আমরা এটা ভেঙে ভেঙে করি, বিশ্লেষণ করি। দেখুন আই রিপ্লাইড, প্রথমে লিখলাম ইনডিরেক্ট করার সময় আই রিপ্লাইড লিখবো। রিপ্লাই লেখার পরে এই ইনভার্ট কমা এগুলো তুলে দেবো। তুলে দিয়ে কি লিখবো? দ্যাট। তারপরে এখানে আই কেন লিখবো? প্রশ্ন না, এখানে আই কেন লিখবো? দেখুন ভিতরে সাবজেক্ট হলো আই, এই যে ভিতরে যে সাবজেক্ট এই সাবজেক্ট হলো আই, আবার যে বাইরে যে সাবজেক্ট আছে এই যে আই রিপ্লাইড আই, এটা একই সাবজেক্ট। তা বাইরে তে অপরিবর্তিত থাকবে, চেঞ্জ হবে না। আই রিপ্লাইড দ্যাট আই হ্যাভ আই লিখলাম। এটা কি দাঁড়া? আই রিপ্লাইড দ্যাট আই কিরকম হলো দেখুন, আই রিপ্লাইড লিখলাম, ইনভার্টেড কমা কমা উঠাই দিয়ে দ্যাট লিখলাম। এবার এইটুকু পরিবর্তন করব। আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে জানি হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি। এখানে আছে হ্যাভ, এ হ্যাভ, তারপর আছে ভি থ্রি। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে করতে হয়, তাহলে আমরা কি করবো? আই তো দিয়েছি, তারপর হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক। আমি উত্তর দিলাম যে আমি বইটা পড়া শেষ করেছিলাম। আপনি ধাপে ধাপেও করতে পারেন। যেরকম ১ম ধাপে ধাপে ব্যাখ্যা দিয়েছি, আপনি ১ম ধাপ দিয়েছি আপনার সেন্টেন্স চেনা। তারপরে আছে লিঙ্কিং বসানো, তার পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি। তো এটা হলো ব্যাখ্যা। চলো আমরা বিতে যাই। চলে আসলাম বিতে। প্রশ্ন দেখুন, I said to her, will you not to effort at the final examination? আমি তাকে বললাম তুমি কি যন্ত্র পরীক্ষায় অংশগ্রহণ করবে না? এখন সরাসরি বুঝলাম যে প্রশ্নবোধক চিহ্ন আছে, তা আমরা বুঝলাম যে এটা ইন্টিগ্রেটিভ, ইন্টিগ্রেটিভে। তো এটা ব্যাখ্যা করব কিভাবে, চলো আমরা শুরু করি। আমরা জানি যে ইন্টিগ্রেটিভ পড়তে গেলে আই লিখবো, সেই টুর পরিবর্তে লিখবো, এটাকে বলা রিপিটিং ভার্ব। সেই টু এটা রিপিটিং ভার্ব, এটা পরিবর্তন করতে হবে। আই লিখলাম, সেই টুর পরিবর্তে আস দিব, তার হার আস হার, ইনভাইটেড কমা আর এই যে ইনভাইটেড আর কমা পরিবর্তে কি দেবো? ইফ। এখন ইফ তো দিলাম, এখন আমার সাবজেক্ট কি দিব? চলুন যে সময় অ্যাসার্টিভ বাক্য বলা, যেহেতু এটা ইন্টারোগেটিভে আছে, উইল আগে দিয়েছি পরে ইউ, তো অবশ্যই আগে সাবজেক্ট দিতে হবে। তাহলে সাবজেক্ট কিভাবে দিব বলেন? ভিতরে চলুন যদি খেয়াল করুন সেকেন্ড পার্সন ইউ, এই যে সেকেন্ড পার্সনের জায়গায় ইউ, আর এখানে রিপোর্টিং পারপাস সাবজেক্ট হলো আই। যদি খেয়াল করেন সেকেন্ড পার্সন ইউ এবং বাইরে অবজেক্ট হিসাবে আছে কি হার, এই সাবজেক্ট আই, এই জায়গায় হার অবজেক্ট হিসেবে হার আছে। এখন কিভাবে করবেন? সেকেন্ড পার্সন ইউ বাইরে অবজেক্টকে কি অনুসরণ করে? ইউ। আবার খেয়াল করে এই যে ইউ হারকে অনুসরণ করে, ইউ হারকে অনুসরণ করে। তো এখানে সাবজেক্ট হিসেবে সি দিব, সি হার হার। সাবজেক্ট অবজেক্ট পড়েছে আমরা জানি সি হার হার, সি দিব। এবার টেন্সের পরিবর্তন, টেন্স কিভাবে পরিবর্তন করবে বলেন? এখানে আছে উইল, উইল। তখন উইলের পরিবর্তে আমরা কি দিতে পারি? ভিতরে উইল আছে, এই যে উইল আছে না, উইলের পরিবর্তে আমরা দিব উড। তাহলে সাবজেক্ট সি লিখলাম, তাহলে উড, তারপর নট দিব, তারপর এফ এর এট দা ফাইনাল। যদি বুঝতে সমস্যা আমি আরেকবার রিপিট করছি। প্রথমে খেয়াল করুন, মনোযোগ দিয়ে শুনুন। I said to her, will you
উইল ইউ নট বি অ্যাফেয়ার এট দ্য ফাইনাল এক্সামিনেশন। আমি তাকে বললাম তুমি কি চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে না? এটা আগে সেন্টেন্স চিনতে হবে কোন সেন্টেন্সে আছে। এটা আছে ইন্টারোগেটিভে, শিওর হলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এটা অ্যাসার্টিভে করবো কিভাবে? এই যে আই লিখলাম, সেট টু বলা হয় রিপোর্টিং ভার্ব, সেটের পরিবর্তে আসছিলাম, এটা হার কি অবজেক্ট, অবজেক্ট লিখলাম, ইন্ডিকেটেড কমা বা তুলে দিয়ে লিখবো ইফ, ইফ লিখলাম। এখন আমরা অ্যাসার্টিভ করতে হলে সি লাগবে, সাবজেক্ট আনা লাগবে। এখন ইউ, এই যে ইউ, ইউ অনুসরণ করে অবজেক্টকে, ইউ অনুসরণ করে কাকে? অবজেক্টকে। তাই ওই জন্য আমি সি নিয়েছি। কি নিয়েছি? সি নিয়েছি। সেকেন্ড পার্সন ইউ বাইরে অপোজিট হারকে অনুসরণ করে, হ্যাঁ। এরপর কি বাই টেন্সের পরিবর্তন, এই যে উইল ছিল, উইলের পরিবর্তন নিয়েছে উড, তারপর নট, শি উড নট অ্যাপিয়ার অ্যাট দ্য ফাইনাল এক্সামিনেশন। আমি তাকে জিজ্ঞাসা করলাম সে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে কিনা। আপনি খেয়াল করুন ধাপে ধাপে পরিবর্তন ব্যাখ্যা। প্রথমে ধাপ ১ এ যদি খেয়াল করেন, ধাপ ১ সেন্টেন্স চিনা, পরে আছে রিপিটিং ভার্ব পরিবর্তন। প্রশ্ন থেকে বোঝা যায় সেটার পরিবর্তে আস্কড হবে, এই ব্যাখ্যা করে দিয়েছি। তারপর হচ্ছে ধাপ ৩ লিঙ্কিং ভার্ব, ভিতরে অংশটুকু উইল এর সাহায্যকারী ভার্ব। তাই কমা তুলে দিয়ে লিঙ্কিং ভার্ব হিসেবে ইফ দিয়েছি। আর ব্যাকরণের সাধারণ তথ্য বা ইন্টারেক্ট করার সময় প্রশ্নটির রূপকে তুলে দিয়ে বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হয়। তাই সাবজেক্ট আগে ভার্ব বসবে। পার্সন পরিবর্তন, সেকেন্ড পার্সন ইউ আছে, ইউ অনুসরণ করে অবজেক্টকে হার, তা অবশ্যই সি দেব। সি হয়েছে এবং রাগে রাগেও রয়েছে, এর ব্যাখ্যা করে দিয়েছে। এরপর বাইরে পাস্ট টেন্স কারণে উইলের পরিবর্তে কি দিয়েছে? উড দিয়েছে। চলো আমরা এবার সি নাম্বার করব। সি নাম্বারের প্রশ্ন আমরা দেখি। আগে হি আস্কস দ্য ওম্যান হোয়ার ডু ইউ লিভ। সে মহিলাটাকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় বাস করেন। এখন আগে বুঝতে হবে এটা কোন কোন সেন্টেন্সে আছে। আমরা শিরোনাম, এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, প্রশ্নবোধক চিহ্ন আছে। আর যদি আরেকটু ব্যাখ্যা করি দেখুন, এই যে ওয়ার আছে, এক কথা বলতে প্রশ্নবোধক চিহ্ন কারণে তো ইন্টারোগেটিভে কোশ্চেন। চলুন এটা আমরা একটু ব্যাখ্যা করি। প্রথমে হি লিখলাম, আস্কড যেহেতু আছে আমরা চেঞ্জ আর করবো না, আস্কড লিখবো। এবার লিঙ্কিং ভার্ব, প্রশ্নের শুরুতে ওয়ার, প্রশ্ন যদি দেখেন শুরুতে কে আছেন? ওয়ার। ডাব্লিউএস ওয়ার্ডটা শুরু হলে ইফ বা ড্যাট বসে না, ডাব্লিউএস ওয়ার্ডটা শুরু হলে ইফ বা ড্যাট বসে না, তার মানে এগুলো উঠে যায় অটোমেটিকলি। ইফ বা ড্যাট বসে না, ওরা সরাসরি লিঙ্কিং ভার্ব হিসাবে বসে। এখন ডু, হোয়ার ডু ইউ লিভ, খেয়াল করেন। আই সেইড দ্য ওম্যান হোয়ার ডু ইউ লিভ। এ ওয়ার তো লিখলাম, তাহলে কি হইলো? হি লিখলাম, আস্ক লিখলাম, দ্য ওম্যান যেহেতু ওয়ার আছে, ইনভার্ট কমা এগুলো উঠাই দিলাম, উঠাই দিয়ে দ্যাট ওয়ার লিখলাম। এগুলো দ্যাট হবে না এগুলো। এবার এবার যে ডু, ডু লেখা যাবে না, কেন? ডু বাদ করার কারণ ব্যাকরণিক সাধন করার জন্য, প্রশ্ন তৈরির সাহায্য করে ডু কি করা হয়েছে? ডুকে বাদ করা হয়েছে। এখন সি কেন লিখলাম? সি আমরা জানি যে সি ইউ, ইউ অনুসরণ করে অবজেক্ট কে। আমরা যদি দেখি ইউ অবজেক্ট, দা ওম্যান অবজেক্ট, যদি দেখেন সেকেন্ড পারসন বাইরে অবজেক্ট দা ওম্যান অনুযায়ী ভার্ব হয়েছে। আমরা যদি দেখি আবার বলছি ইউ, ইউ অনুসরণ করে অবজেক্ট কি? অবজেক্ট কি? দা ওম্যান, তাই জন্য আমরা সি নিয়েছি। তারপরে ভার্ব ডিবেট, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ছিল, পাস করছি লিভেট। আবার আবার বলছি, খেয়াল করেন। হি আস্কড দ্য ওম্যান হোয়ার ডু ইউ লিভ, সে মহিলাকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় বাস করেন। এগুলো আমার প্রশ্ন। এটা আগে বুঝতে হবে কোন সেন্টেন্স আছে, ইন্টারগেটিভ আছে, এর ইন্টারগেটিভ চিহ্ন আছে, আমি বুঝলাম। হি লিখলাম, আস্কড লিখলাম, দ্য ওম্যান, একটু আস্ক পরিবর্তন করা হবে না। এখন কমা বা ইনভার্টেড কমা, কমা ইনভার্টেড কমা এগুলো তুলে দিয়ে আমরা সাধারণত দ্যাট এখানে দেওয়া যাবে না, এখানে ওয়ার্ড লিখতে হবে। হ্যাঁ, পরিবর্তন হবে না লিঙ্কিং ভার্ব হিসাবে। এখন ডু, ডু কেন বাদ পড়ছে? ব্যাকরণ সাধন করার জন্য প্রশ্নটি সাহায্যকারী ডু বাদ দেওয়া হয়েছে। সাধন করার জন্য ডু বাদ দিয়েছি, এখানে ওয়ার। এখন প্রশ্ন হলো সি লিখলাম কেন? ইউ অনুসরণ করে অপোজিট কে? দা ওম্যান, এখন সি লিখেছি। যে লিভ আছে, প্রেজেন্ট টেন্স আছে, তা পাস্টে করার সময় লিভ ইট। এভাবে ধাপে ধাপে পুরাতন ব্যাখ্যা দেখুন, শেষে প্রশ্ন চিহ্ন আছে, থাকে এটি ইন্টিগ্রেটিভে আছে। রিপোর্টিং ভার্ব কি? প্রশ্ন আগে,
থেকেই আক্স দেওয়া ছিল, তাই আমরা কোনো পরিবর্তন করিনি। এরপর হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই প্রশ্নটি শুরু হয়েছে ওয়ার ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। নিয়ম হলো ডাব্লিউএস ওয়ার্ডটা শুরু বাক্যটি ইফ বা ড্যাট বসে না, তাই ওয়ার্ডটি সরাসরি লিঙ্কিং ভার্ব হিসেবে হয়েছে। টু বাদ পড়ার কারণ কি? বাক্যটি সাধারণ করার জন্য প্রশ্ন তৈরির সাহায্যে টু বাদ পড়া হয়েছে। পার্সন বা টেন্স পরিবর্তন। সেম পার্সন হিসাবে ইউ এবং অপোজিট দা, হ্যাঁ, দ্য ওম্যান দা অনুযায়ী পরিবর্তন করা হয়েছে সি। এরপর কি পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্বলি পরিবর্তন করা হয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স লিভ ইট হয়েছে। হলো ব্যাখ্যা। চলুন আমরা সি নম্বরে আসি, ডি নম্বরে। চলুন আমরা ডি নম্বরে প্রশ্ন লিখি যে লিসেন টু মি, আমার কথা শুনো। দ্য ওল্ড ম্যান সেড টু হিজ সন, আমার কথা শুনো বৃদ্ধ লোকটি তার ছেলেদেরকে বললেন। লিসেন টু মি দ্য ওল্ড ম্যান সেড টু হিজ সন, বৃদ্ধ লোকটি তার ছেলেদের। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝছো ইম্পারেটিভ সেন্টেন্সে? চলুন ইম্পারেটিভ সেন্টেন্স তো বুঝতে হবে, এটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইনভার্ট কমা ভিতরের অংশটি কোনো সাবজেক্ট ছাড়াই সরাসরি লিসেন দ্বারা শুরু হয়েছে। এই যে লিসেন, আমরা জানি ভার্ব। ইনভার্ট কমার ভিতরের অংশটি কি কোনো সাবজেক্ট ছাড়াই লিসেন দ্বারা শুরু হয়েছে, তাই এটি কি ইম্পারেটিভ সেন্টেন্স। এবার রিপোর্টিং ভার্বে পরিবর্তন করব আমরা। লিসেন নিলাম, এবার রিপোর্টিং ভার্বে পরিবর্তন করব। রিপোর্টিং ভার্ব কি এখন খেয়াল করেন, যদি দেখেন বৃদ্ধ লোকটি ছেলেদের কথা শুনতে বলছে, এটা সেট টু। এই যে সেট টু আছে, সেট টুর বদলে টোল দিব। এই যে সেট টু আছে, সেট টুর বদলে কি দেবো? টোল দিব। লিঙ্কিং ভার্ব টু বসালো বা ইম্পারেটিভ সেন্টেন্স বা কমা বা ইনভার্ট কমা দিলে আমরা কি দেব? লিঙ্কিং ভার্ব দেওয়া লাগবে। ইনভার্ট কমা তুলে দিয়ে ভার্বের আগে কি দেবো? একটি টু, তার কি হয়ে যাবে? টু লিসেন। চলুন বিস্তারিত ব্যাখ্যা করে খেয়াল করুন। প্রথমে লিসেন টু মি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সন, আমার কথা শুনে বৃদ্ধ লোকটি তার ছেলেদের বললেন। আপনি শিওর হলেন এটা কোন সেন্টেন্স আছে? এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বুঝলেন কিভাবে? লিসেন ভার্ব দ্বারা শুরু হয়েছে। লিসেন টু দ্য ওল্ড ম্যান, লিসেন টু মি দ্য ওল্ড ম্যান সেড টু হিজ সন। প্রথমে লিখবো দ্য ওল্ড ম্যান, সেড টু বলতে টোল, হিজ সনস লিখলাম। এখন টু লিসেন কেন লিখলাম? প্রশ্ন তো এখানেই, যে এখানে আমরা টু লিসেন কেন দিব? এখন খেয়াল করুন, ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি দিয়ে দেবো? টু। তারপরে কি দিব? লিসেন ভি ওয়ান দিয়েছি, তারপর আবার টু, তারপরে মি আছে, মি এর পরে ভিতরে তুই খেয়াল কর মি ফার্স্ট পারসন, এই যে কি যে মি, আই মি মাই, আই মি মাই, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ, আই মি মাই, মি কি পারসন? মি হলো ফার্স্ট পারসন। আর সাবজেক্ট দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি বোঝাচ্ছে, এই যে দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি বোঝাচ্ছে, তাই মি এর পরিবর্তে আমরা কি দেব? হিম। তা বৃদ্ধ লোকটি তার ছেলেদের তার কথা শুনতে বললেন। বুঝতে পেরেছেন? একবার বলেই লিসেন টু মি দ্য ওল্ড ম্যান সেড টু হিজ সন, আমার কথা শোনো বৃদ্ধ লোকটি তার ছেলেদেরকে বললেন। এখানে কিভাবে করছি? দ্য ওল্ড ম্যান প্রথমে লিখেছি, দ্য সেড টুর মধ্যে টোল দিয়েছি, পরে কি দিয়েছি? হিজ সনস, পরে ইনভার্টেড কমা এগুলো উঠাই দিয়ে দিয়েছি টু, পরে লিসেন। এখন খেয়াল করুন মি হলো ফার্স্ট পারসন, দ্য ওল্ড ম্যানকে বোঝাচ্ছে, তাই এখন ওল্ড ম্যান ছেলে, হি হিম অপোজিট দিয়েছি, হি হিম হিম অবজেক্ট বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। এটাও ব্যাখ্যা করে দিয়েছি, ধাপে ধাপে ব্যাখ্যা আছে। টেন্স চেনা, ইনভার্টেড কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতর অংশটি কোন সাবজেক্ট ছাড়াই সরাসরি লিসেন ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটি ইম্পারেটিভ সেন্টেন্স। পরিপুটিং ভার্বের ব্যাখ্যা, পরে লিঙ্কিং ভার্বের ব্যাখ্যা, টু কেন বসছে, তারপরে যদি দেখেন পার্সন পরিবর্তনের ব্যাখ্যা। চলো আমরা এবার চলে আসলাম ইতে। আমরা দেখি দ্য পেপার সাইড টু দ্য মেল, গিভ গিভ মি দ্য প্রমিস মানি। বাসিওয়ালা মেয়রকে বললেন, আমাকে প্রতিশ্রুত টাকা দিন। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমি তো বুঝলাম, কিভাবে বুঝলাম ইম্পারেটিভ সেন্টেন্স আছে? এটা তো প্রশ্ন, কিভাবে চিনবেন?
এই সাবজেক্ট এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে গিভ মি, এই গিভ ভার্ব না, ভার্ব দ্বারা শুরু হয়েছে। এবার চলো আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করব। এই যে দ্য পেপার সেট, সেটটার পরিবর্তে আমরা কি দিতে পারি? এখানে হেমনের বাসিওয়ালা করবো, বাসিওয়ালা কি বোঝানো হয়েছে? সেটর বলতে ডিমান্ডেড অফ, কিন্তু টাকা চাইছে। সেটর পরিবর্তে আমরা কি দিতে পারি? এই যে ডিমান্ডেড অফ দ্য 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 পেপার মানে বাসিওয়ালা, সেটুর পরিবর্তে রিপোর্টিং ভার্বের পরিবর্তে ডিমান্ডেড অফ দ্য মেয়র লিখলেন। ইনভাইটেড কমা, ইনভাইটেড ইনভাইটেড কমা তুলিতে আমরা কি লিখবো? ইনভাইটেড কমা তুলিতে আমরা লিখবো টু, টু লিখলাম। এখন এখন পার্সন পরিবর্তন। এখন যদি দেখেন ফার্স্ট পার্সন আছে এখানে, আছে হলো মি, ফার্স্ট পার্সন আছে কি মি, এই যে মি, যে ভিতরে দেখেন ফার্স্ট পার্সন আছে মি। আর এখানে এখানে যদি খেয়াল করেন দ্য মেয়র, দ্য মেয়র যদি দেখেন, আর সাবজেক্ট আছে দ্য পেপার, এটা হলো আপনার সাবজেক্ট, হ্যাঁ, যা হিমকে নির্দেশ করছে। তো আমরা এখানে নিতে পারি দ্য পেপার ডিমান্ডেড অফ দ্য মেয়র টু গিভ হিম দ্য প্রমিসেড মানি। চলুন এটাকে আর একটু ব্যাখ্যা করে আর একটু সহজভাবে বলি, খেয়াল করুন। প্রথমে দ্য পেপার সেড টু দ্য মেয়র গিভ মি দ্য প্রমিস। বার্সেলোনা মেয়রকে বললো আমাকে প্রতিশ্রুত টাকা দিন, প্রতিশ্রুত কি দিন, টাকা দিন। খেয়াল করুন প্রথমে এই যে সেড টু, এরা সিম্প্যাথেটিক সেন্টেন্সে বুঝলাম, এই গিভ আছে শুরুতে ভার্ব, দ্য পেপার এটা উঠাই দিব, সরি দ্য পেপার সাবজেক্ট, সেড টু উঠাই দিয়ে বলে ডিমান্ডেড অফ লিখলাম, তাহলে অফ দ্য মেয়র এই পর্যন্ত আসলাম। পরে ইনভাইট কমাগুলো উঠাই দিয়ে লিখলাম টু, তারপর লিখলাম গিভ। এখন প্রশ্ন হলো এখানে হিম দিব কেন? হিম দিব কেন? কিন্তু ভিতরের পার্সন আছে, প্রথমে আছে কি মি, খেয়াল করুন ভিতরের পার্সন আছে কি মি, ইনভাইট কোন ভিতরে যেটা পার্সন আছে এবং রিপিটিং স্পিচ, ফার্স্ট পার্সন আছে কি মি, এবং বাইরের সাবজেক্ট আছে দ্য পেপার। তাহলে আমরা যে আমরা যে দেখি দ্য পেপার কে নির্দেশ করে, তাই হিম, হিম হিম দা মেয়র, হিম দা, সরি হিম লিখলেন, তারপরে হিম দা প্রমিস মানি। বাসিওয়ালা তাহলে কি দাঁড়ালো, বাসিওয়ালা মেয়রকে কাছে তার প্রতিশ্রুত টাকা দাবি করলেন। আরো সহজভাবে যদি আপনি খেয়াল করেন, ফার্স্ট পারসন আই উই, ফার্স্ট পারসন যদি বলি আই উই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে, আর সেকেন্ড পারসন ইউ রিপোর্টিং ভার্বের অপোজিটকে অনুসরণ করে। যেহেতু এটা মি, খেয়াল করুন মি সাবজেক্টকে অনুসরণ করেছে, আর আগেটা আমরা দেখছি ইউ অপোজিটকে অনুসরণ করেছিল। সহজভাবে মনে রাখবেন, যদি আই উই থাকে তার সাবজেক্ট অনুসরণ করে, ইউ থাকলে অবজেক্ট অনুসরণ করে, হি সি বা ইট যদি থাকে কাউকে অনুসরণ করে না, সরাসরি বসে। আরো ক্লিয়ার কোশ্চেন আরেকবার বলতেছি, আই উই যদি আই উই সাবজেক্টকে অনুসরণ করে, যে মি এই জায়গায় সাবজেক্ট আছে, যদি এখানে ইউ থাকতো তাহলে এখানে অপোজিট অনুসরণ করতো, দ্য মেয়র অনুসরণ করতো। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে আমরা শেষ করলাম। তো পরবর্তী মডেল কোশ্চেন 2 নাম্বার আলোচনা থাকবে। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।